বন্ধুরা মন থেকে বলছি, আজকে একদম মন থেকে বলছি, আজকে মারু পম্পমকে ক্ষমা করে দিলাম, তোদেরকে ক্ষমা করে দিলাম এবং তোদেরকে অ্যাসিওর হয়ে আরও একটা কথা বলছি, অ্যাসিওর হয়ে আজকে এখানে ডেট তুলে বলে যাচ্ছি, শুনে রে কানটা খুলে। পম্পম, তোর একটা কাজের ব্যবস্থা ওয়াইটির তরফ থেকে করে দেওয়া হবে। রাত্রিবেলায় খবর পেয়ে যাবি, ওয়াইটির তরফ থেকে তোর কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। বিশ্বাস করো বন্ধুরা, আমি ওদের ভিডিও দেখিনি, কারণ আজকে মারাত্মক গরম, কালকেও খুব গরম ছিল। আমি সব কিছু সেরে একটু রেস্ট নেব বলে একটুখানি বিছানায় গিয়ে বসেছি এসির নিচে। তখন ফোনটা হাতে নিয়ে দেখি এইরকম কমেন্টস, প্রচুর পরিমাণে কমেন্টস করেছে যে ওরা নাকি বরাহনন্দন বলার জন্য পম্পম নাকি ক্ষমা চেয়েছে। অ্যাকচুয়ালি অন্যদিন ভিডিওস দেখা হয়, ফোন হাতে নিয়ে একটু আধটু দেখতে পারি, কিন্তু আজকে আমার হাজব্যান্ড আমার মেয়ে দুজনেই বাড়িতে ছিল, কেউ আজকে যায়নি আর কি। হাজব্যান্ড অফিস যায়নি, মেয়েও স্কুল যায়নি গরমের জন্য। এবার এরা বাড়ি থাকলে এদের ছুটি আর আমার কাজ 3 গুণ বেড়ে যায়, যার কারণে আমি ফোনটা হাতে নেওয়ার আজকে সময়ই পাইনি। তো যাই হোক, আলটিমেটলি যখন দেখলাম, দেখার পর ভিডিওস করতে বসেছি, বরাহনন্দন বলার জন্য ক্ষমা চেয়েছে। আবার একজন দেখলাম আমাকে কমেন্টস করেছে, নাও শান্তি হলো তো, পম্পম বরাহনন্দন বলার জন্য ক্ষমা চেয়েছে, আর কখনো ওরা ভিডিও দেবে না। এই যে তুমি যে আমাকে কমেন্টটা করলে, এই পম্পম মারু কালকে যখন আবার ভিডিওস দেবে, তুমি বলো তাহলে তুমি কন্টেন্ট হবে আমার, কালকের প্রথম কন্টেন্ট তুমি হবে কিন্তু আমার, ঠিক আছে? আমি এমনিতেই ভিডিও দিলে করে দিই, সুতরাং সন্ধ্যার পরে ভিডিওস যদি কালকে আমি দিই, আমার ফার্স্ট ভিডিওস, আমার প্রথম কন্টেন্ট তুমি হবে। তাহলে এখন থেকে পম্পম আর মারিয়া দূরে চলে গেল, তুমি চলে আসলে ওদের জায়গাটা নিলে কন্টেন্ট হিসাবে। ওরা আর ভিডিওস দেবে না। ভালো করে ভিডিওস দেখে এসে আমাকে কমেন্টস করেছো, কোথায় ওরা বলেছে ওরা আর ভিডিওস দেবে না? বন্ধুরা আজকে বলছি, মন থেকে বলছি, ওদেরকে ক্ষমা করে দিয়েছি, একদম মন থেকে ক্ষমা করে দিয়েছি। বরাহনন্দন বলেছিল, যাকে বলেছিল তোমরা তো জানো, বলেছিল দেবস্থিতিকে, এটা তো তোমরা বুঝতেই পেরেছো। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিন করেছিল বলে আমরা টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটার এগেনস্টে ছিলাম। আর বরাহনন্দন একটা নক্কারজনক ওয়ার্ড। বরাহনন্দন, যা, ক্ষমতা থাকলে তোর শ্বশুরকে গিয়ে বলে আসিস, তোর ক্ষমতা দেখবো। তুই এইখানে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বরাহনন্দন বলেছিস, তোর যদি ক্ষমতা থাকে তাহলে এবার যদি তুই বলিস যে তুমি কে হও আমার শ্বশুরকে এই ধরনের কথা বলে, তোর শ্বশুরকে বলিনি, বলেছি ক্ষমতা থাকলে এই কথাটা গিয়ে বলে এসে দেখিস যে এটার মিনিং কি দাঁড়ায়। আমরা ভদ্র বলে তোকে শুধু মুখে বলেছি, এই কথাটাই যদি ওই সার্কেলে কাউকে বলতি, জুতো দিয়ে তোর 2 মুখে দিয়ে দিত। বরাহনন্দন ছাপ পড়ে যেত তোর এই 2 মুখের পেছনেও। বলেছিলি না একদম পেছনে গুজে দিবি। দেখ পম্পম, কিচ্ছু করতে হয়নি, পাওয়ার দেখেছিস সততার, কিচ্ছু করতে হয়নি। ঘরে বসে ঘরের খেয়ে ভিডিওস করেছি, তোর পেছন তোর সামনে তোদের দুজনের চ্যাপটা হয়ে গেছে। আজকে তোকে ক্ষমা চাইতে হলো। আজকে তুই বললি যে বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, এই কথাটা বলা ঠিক হয়নি, বয়স অল্প তো, আসলে আমি বুঝতে পারিনি। তোমরা আমাকে আশীর্বাদ করো, তোমরা প্রার্থনা করো যেন এই ধরনের কাজ আমি আর ইন ফিউচার না করি। মন থেকে ক্ষমাটা চেয়েছিস পম্পম, বিশ্বাস কর, মন থেকে যদি তুই ক্ষমা চেয়ে থাকিস, মনের থেকে ওপরে যদি কিছু থাকে সেটা দিয়ে টোটাল কন্ট্রোভার্সি জোনটা তোকে আগলে রাখবে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি তুই মন থেকে ক্ষমা চাসনি। তুই আজকে ক্ষমাটা কেন চেয়েছিস চল সব বলবো। চলো বন্ধুরা, সবটা বলবো। গরিবের কথা বাসি হলে ফলে, ছোট ক্রিয়েটার তো, ক্রিয়েটার হিসাবে আমি গরিব, তো সেই কথা বাসি হলে ফলে। বলে যাস পম্পম, রানাঘাটটা কবে ছাড়ছিস, কোথায় শিফট হচ্ছিস, বলে যাস পম্পম, ক্ষমতা যদি থাকে বলে যাস রানাঘাটটা কবে ছাড়ছিস। বন্ধুরা দেখেছে তো আমার কথা শিলমোহর বলবে। আমি কিন্তু বেশ কয়েকদিন আগেই বলে রেখেছিলাম ওরা রানাঘাট ছাড়ছে, আজকে পম্পম বলে দিল। এখানে থাকতে আমার আর কোনো কাজের ব্যবস্থা হবে না। নতুন জায়গা তো আমি চিনিই না, জানিই না, জানেই না, অথচ সেই জায়গায় এসে থাকতে পারে, সেই জায়গায় ঘুরতে যেতে পারে, কোথায় পার্ক আছে, কোথায় ক্যাফে আছে, কোথায় রুটি তৈরি হয়, কোথায় বাজার আছে, কোথায় বাইকে করে ঘুরতে হবে, সব চেনে। শুধু চেনে না হসপিটাল, ডাক্তারখানা, পুলিশ স্টেশন, আর চেনে না কোথায় গেলে কাজ পাওয়া যায়। বুঝতে পারছি, শুধু এইগুলো পম্পম চেনে না। যাই হোক, আজকে বললো যে কাজ বোধহয় এখানে থাকলে হবে না, তো দেখছি আমি আর মানু দুজনে মিলে ডিসাইড করছি। তার মানে আমি তো বলেই রেখেছিলাম ওরা রানাঘাট ছাড়ছে, ওরা রানাঘাট খুব শিগগিরই গোটাচ্ছে, কারণ ওরা যে কারণের জন্য রানাঘাটে ঢুকেছিল সেই কারণটা ওদের মাথার ওপর থেকে উঠে গেছে। এটাই ছিল মেন কারণ, মন্দিরা। ওদের মেন কারণ ছিল মন্দিরা, আর সেই মন্দিরা এখন ওদের মাথার ওপরে নেই, যার কারণে ওদেরকে রানাঘাট ছাড়তেই হবে। আজকে যদি ও রানাঘাটে কোনো কাজের ওকে জোগাড় করে দেওয়া হয়, তোকে জোগাড় করে দেওয়া হবে ওয়াইটির তরফ থেকে, আমি কথা দিচ্ছি তোকে, ওয়াইটির তরফ থেকে তোকে কাজের জোগান দেওয়া হবে। তারপরেও তুই রানাঘাট থাকবি,
ওদের সঙ্গে মন্দিরের মিলটা করিয়ে দিই, দেখবি সারা জীবন রানাঘাটেই থেকে যাবে। তখন কাজ না পেলেও তোরা রানাঘাটে থাকবি, বলে দিয়ে গেলাম গ্যারান্টি দিয়ে। এটাই ছিল রিজন। চলো বন্ধুরা, সবটা তোমাদেরকে ভাঙিয়ে বলবো। তার আগে একটু ইন্ট্রো দিইনি, ভিডিওতে শুরু করেছি এখন ইন্ট্রোই দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। ভেবেছিলাম এখন একটু শোবো, রেস্ট করবো, কারণ একটা ভিডিও পেন্ডিংয়ে আছে। পেন্ডিং মিস করে রেখেছিলাম। আজকে পূজাকে নিয়ে ছোট্ট একটা ভিডিও, সেটাই দেবো ভেবেছিলাম। তারপর পরে আরেকটা ভিডিও করবো রাত্রিবেলা ভেবেছি, কিন্তু এটা তো এত এমার্জেন্সি, তোমরা এত কমেন্টস করছো, আমার ভালোবাসার সব বন্ধুরা, আমার ভালোবাসার কাছের মানুষেরা, তো সেটা দেখার পরে এরকম একটা ধামাকা নিউজ দেখার পর ভিডিওস করবো না, এটা হয়? যাই হোক, তোকে নিয়ে তোদেরকে নিয়ে ভিডিওস করতে বসার আগেও কত লোকের সাথে কথা বলে তারপরে বসলাম। যাই হোক, ওগুলো বাদ দাও। তো যেটা বলতে চাইছি, আজকে ফাইনালি ওর আজকে ওর বোধোদয় হয়েছে। বরাহনন্দন বলাটা ও ভুল করেছে, উচিত হয়নি। উপরওয়ালার কাছে অনেক দিন আগেই বলে রেখেছিল ওর মানু যদি সুস্থ হয়। মানু তো আজকে অসুস্থ হলো। মানুর কোন সুস্থতার কথা বলছিলি? কোন সুস্থতার কথা বলছিলি? উপরওয়ালার কাছে কোন সুস্থতা? তার মানে বুঝতে পেরেছিস অপরাধ করেছিস, তুই পাপী। বুঝতে পেরেছিস যে তোর পাপের ফল তোর মানু ভুগছে, সেই কারণে উপরওয়ালার কাছে বলেছিস, উপরওয়ালা আমার মানুকে তুমি সুস্থ করে দাও। আমি বরাহনন্দন বলে পাপ করেছি। আমার থেকে যারা বয়সে বড়, ম্যাক্সিমাম আমরা ক্রিয়েটাররা বয়সে বড়, আজকে কথাটা ও দেবস্থিতিকে বলেছে, কিন্তু বললে পড়ো আজকে থেকে তো ও শুধু দেবস্থিতিকে মিন করে বলেনি, এটা বোঝা গেল। ও বললো আমার মায়ের বয়সী আমার দিদিরা, তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো। তো তাহলে এই যে আমরা যে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিকঠাকই করেছিলাম। বন্ধুরা, আমি ক্রিয়েটার, আমি ভিডিওস করছি, ওরা ক্রিয়েটার, ওরা ভিডিওস করছে। ওদেরকে নিয়ে অনেক কিছু বলছি না, স্ল্যাং দিয়ে আমি কখনো কথা বলি না, নোংরা ভাষায় কথা বলি না, ওদের ফ্যামিলি পার্সনদের টেনে কি কথা বলেছি। হ্যাঁ, যেখানে মনে হচ্ছে ওরা ফ্যামিলি পার্সনটা ইনভলভ, শুধু সেটুকুই বলেছি, কোনো অপমানজনক কোনো কথা বলেনি। কিন্তু ওরা কি বলেছিল? আমাদের বাবা মাকে শয়তানের বাচ্চা, মনে পড়ে তোমাদের? ছোট লোকের বাচ্চা, মনে পড়ে তোমাদের? আরে তোর মতো সন্তান, তোদের মতো সন্তান আমাদের মতো বাবা মাকে ডিজার্ভ করার জন্য 100টা জন্ম নিতে হবে। যেখানে আমরা আজকে এই এজে এসো মাথাটা ওই দিকে তাকিয়ে চলি, কারো কাছে হাত জোর করে আমাদেরকে ক্ষমা চাইতে হয় না। আমরা সেই ধরনের, আমাদের শিক্ষা, আমাদের কালচার, আমাদের রুচি, আমাদের শালীনতা এতটাই নম্র যে প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবাসতে বাধ্য হয়। শুধুমাত্র আমাদের বিহেভিয়ারে আমরা কাউকে দেখি না, কারোর জন্য কিছু করতে পারি না, কেউ আমাদের আমাদের ক্ষমতায় কেউ চলে না, খায় না, পড়ে না। ইভেন তোরাও নিজেদের ক্ষমতাতে চলিস, তারপরেও তোরা কন্টেন্ট হোস। কেন রে? কি কারণে হোস? প্রশ্ন করিস। আজকে তুই ক্ষমা চাইলি, আজকে বললি উপরওয়ালার কাছে বলে রেখেছিলাম আমার মানুষ সুস্থ হলে আমি এই কথাটা, ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। আজকে উপলব্ধি করেছিস এই বরাহনন্দন কথাটা আজ থেকে 2 মাস আগে বলেছিস, আজকে গিয়ে ফিল করেছিস? 2 মাস আগে ফিল করিসনি যে মাতৃ সমতুল্য কাউকে আমি বরাহনন্দন বলেছি, দিদি সমতুল্য কাউকে আমি বরাহনন্দন বলেছি, শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়িকে সেভ করার জন্য। আজকে বলতে তুই বাধ্য হয়েছিস পম্পম, আজকে ক্ষমা চাইতে তুই বাধ্য হয়েছিস পম্পম। তুই মন থেকে আজকে ক্ষমা চাসনি। নে নিজের বুকে আয়নার সামনে গিয়ে হাত রেখে বল, মন থেকে ক্ষমা চেয়েছিস বরাহনন্দন বলার জন্য? চাসনি পম্পম। আজকের ক্ষমাটা তুই এই কারণেই চেয়েছিস, তোদের কাছে অপশন নেই, রানাঘাট তোদেরকে ছাড়তে হচ্ছে, অপশন নেই তোদের কাছে। আর এই সমস্ত কিছু একমাত্র ঠিক করতে পারে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাদের জোরে। এটা তোরা বুঝে গেছিস, কারণ পম্পম বুঝতে পেরে গেছে, পম্পম আর মারু, যে ওদের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ওদের ভেতরের যে সিক্রেট ব্যাপারগুলো, যেগুলো কারো পক্ষে জানা পসিবল নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে সব চলে আসছে, তারা সব পাবলিক করে দিচ্ছে, ওদের ইমেজ নষ্ট হচ্ছে, ওদের প্রফেশন যেখান থেকে ওদের রুজি রোজগার, সেই জায়গাটা মার খাচ্ছে, ওদের ভিউজ ডাউনে যাচ্ছে। তাই বাধ্য হয়েছে পম্পম আজকে হাত জোর করে ক্ষমা চাইতে। কেন বললি না রে পম্পম? কি কারণে বললি না? তুই নাকি ফোন করে বরবেচুনিকে বলেছিলি, এটা বলা উচিত হয়নি, বরবেচুনি ফেক, মিথ্যা কথা বলেছে, আজকে বলে যেতে পারলি না? সেটার প্রমাণও দেবো আমরা, দেবো। আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের প্রুফ দিতে পারি, বিশেষ করে আমার মতো আরও 1-2জন আছে, প্রত্যেকটা পয়েন্টের প্রুফ দিতে পারি। আজকে তোর এই ক্ষমা চাওয়াটার পেছনের কারণটা কি সেটাও বলে দিলাম। আর সেটার প্রমাণ চাস তুই? তোরা চাস যে কেন আজকে এই বরাহনন্দন বলার জন্য ক্ষমা চাইলি? বন্ধুরা, ওভারঅল ওদের পুরো ভিডিওটা, কিছু ক্রিয়েটারদের পুরো ভিডিও দেখি, স্পিড বাড়িয়ে দেখলেও খুব একটা বাড়ায় না, পুরো ভিডিওস দেখি।
তো সেখানে দেখলাম মারুর খুব শরীরটা খারাপ, মানুষ অসুস্থ থাকলে তার ফেসটা দেখলে বোঝা যায়, ওকে দেখে বোঝাই যাচ্ছে ওর একটা প্রবলেম চলছিল, ওর পিসিওডি আছে, পিরিয়ডসের প্রবলেম চলছিল। অনেকে কমেন্টস করেছে পিরিয়ডস আবার বলার কি আছে। হ্যাঁ, আমারও মনে হয় এটা নিয়ে ঢাকার মতো কিছু নেই, মানে এটা অচুক কিছু নয়, এটা আমারও মনে হয়, এটা সবাই জানে ওভারঅল। সুতরাং এটাকে হাইট করে চলতে হবে, এটা লজ্জার না। এটার জন্যই আমি মা হতে পারি, এটার জন্যই আমি নারী, আর এটার জন্যই অনেক নারী থার্ড জেন্ডার হয়ে থাকে। এটা আমরা সবাই জানি। সভ্য শিক্ষিত ভদ্র সমাজ এটাকে কখনো অচ্ছুত মনে করে না, বরঞ্চ আর যাই ওভারঅল এটা নিয়ে আমার সাবজেক্ট নয়, এটা আমি আর বলতে চাই না। তো যাই হোক, মারু অসুস্থ দেখলাম, তো সেই জায়গায় মারু লুজ মোশন হয়েছে, মারুর একটা কমপ্লিকেশন চলছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। আমরা জানি 4 মাস পরে গিয়ে যখন এই জিনিসটা হয় প্রচুর পরিমাণে হিউজ, আমি কালকের ভিডিওতেই বলেছি এক্সট্রিম লেভেলের ওর হচ্ছে, ব্লিডিং হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে ওর গ্যাস হয়েছিল, এর আগে 2 দিন আগে যখন ভিডিওস দিয়েছি তখনই বলেছিল গ্যাস হয়েছিল, মনে পড়ে তো? মানে ওই কলকাতা ঘুরতে গেছিলো, মানে সোদপুর ঘুরতে গেছিলো, তারপরে দুধ চা খেয়েছে এসে রাত্রিবেলা, সারাদিন বাইরে উল্টো পাল্টা খেয়েছে। এমনিতে তো প্রচুর পরিমাণে ফাস্টফুড খায়, হাইজেনিক খাবার খায়। আমি এবার হাইজেনিক বলেছি বলে আমাকে একজন বলেছে ঠিক করে বলে হাইজেনিক, আমি তো তাই জানি হাইজেনিক খাবার, আমি তো সেটাই জানি। যাই হোক, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, শিক্ষার কোনো শেষ থাকে না। তো থ্যাংক ইউ আমাকে রেকটিফাই করে দেওয়ার জন্য, আমি ভীষণ খুশি হই তোমরা যদি আমাকে রেকটিফাই করে দাও যে আমার কোথায় ভুল, তাহলে আমি সঠিকটা জানতে পারি। তো যাই হোক, তো এই ধরনের খাবারগুলো এরা খায়, এই ধরনের খাবার এরা খায়, এই ধরনের লাইফ এরা লিড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্যাস ছিল, মানে পেটে গ্যাস হয়েছিল, সেই জায়গায় আরও উল্টো পাল্টা খাবার, বাইরের খাবার। তারপরে কি করলো, রান্না করতে পারছে না। আজকে কি করে রান্না করলি, আজকে কি করে রান্না করলি আমাকে একটু উত্তর দে। রান্না করতে পারছে না, দুপুরবেলা বিরিয়ানি। যে মেয়েটার এরকম কন্ডিশন, পিসিওডির মতো একটা প্রবলেম, সেখানে কতটা তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছো দিদি আমার আছে, অনেক কিছু মেনটেন করতে হয়। তো পিসিওডির মতো প্রবলেম, তারপরে গ্যাস হয়েছে, তারপরে তো এই পরিমাণে মোটা হয়ে যাচ্ছিল। এত অয়েলি খাবার কোনো মানে সুস্থ মানুষেরও খাওয়া উচিত নয়, সেখানে এত ফাস্টফুড খাচ্ছিল ওরা। তারপর রাত্রিবেলা কি খেলো না, রুটি নিয়ে আসলাম, ডাল নিয়ে আসলো, তরকা নিয়ে আসলো, রুটি তরকাটা রাতে খেলো, পরের দিনের জন্য 5টা রুটি রেখে দিলে আর ডাল রেখে দিলে বাসি খাবে, দোকানের খাবার, তাও বাড়ির তৈরি করা খাবার না, তাহলে তার লুজ মোশন হবে না? রাত্রিবেলা 10 থেকে 12 বার তাকে ওয়াশরুম যেতে হচ্ছে, তার লুজ মোশন হচ্ছে। তো সেটাকে মানে এরা নাকি শিক্ষিত বন্ধুরা, এরা নাকি কলেজে পড়েছে দুজন একসঙ্গে। আজকে তো মারু বলেই দিল স্কুল যেতাম আমি এই অবস্থায়, আমার তখন এরকম সমস্যা হতো না, পড়তে যেতাম। কলেজটা তো বললি না, তার মানে কত মিথ্যে তোরা বলবি। তোরা কলেজে পড়েছিস, কলেজে পড়লে আজকে খাঁটি মানে ওই যে কথাটা মানুষ শুনলে মানুষের ঘেন্না আসে, ওইভাবে বলতিস না যে মানু এইভাবে গেছিল, লুজ মোশন কথাটা ইউজ করতিস। তোরা অ্যাকচুয়ালি জানিস না, অ্যাকচুয়ালি তোদের মধ্যে আমার সত্যি আমার ডাউট আছে কতটা তোরা এডুকেটেড মিনস আমি বিশাল মানে এমএ করলাম, বিয়ে করলাম, তবে গিয়ে আমার কোয়ালিফিকেশনটা হাই হবে এমন নয়। এখনকার দিনে সামান্য 7-8-এ পড়া ছেলেমেয়েরাও না প্রচুর কিছু জানে, খুব অ্যাডভান্স, তাই না? তো তোদের ল্যাঙ্গুয়েজ দেখে আমার, বিশেষ করে পম্পমের দেখে তো আমার মোটেও মনে হয় না। যাই হোক, সেটা ভুল হতেই পারে, মানুষ মাত্রই হয়, আর সবারটা এইভাবে বিচার করা যায় না। তবে ও কলেজে পড়েছে বলে আমার এক বিন্দুও মনে হয়, এক বিন্দুও না যে ওর মধ্যে বেসিক নলেজটুকু আছে বলে আমার মনে হয়, বেসিক এডুকেশন যাকে বলে। যাই হোক, তো 10 থেকে 12 বার গেছে। বন্ধুরা তোমরা দেখবে লুজ মোশন হলে, লুজ মোশন মানে ভমিটিং, এই জিনিসগুলো, ভমিট এই ধরনের জিনিসগুলো যদি হয় না প্রচুর পরিমাণে, আমাদের না শরীর উইক হয়ে যায়, জলটা বেরিয়ে যায়, তো ভীষণ মানে মারাত্মক শরীর দুর্বল হয়ে যায়। তো ওই সময় সত্যি স্যালাইনের প্রয়োজন হয়। যে 10 থেকে 12 বার রাত্রিবেলা যাকে ওয়াশরুম যেতে হয়েছে, তো তাকে স্যালাইন জল আর ওআরএস তো দিতেই হবে। ওই রাত্রিবেলা হয়তো ওআরএসটা অ্যাভেলেবেল ছিল না, পরের দিন গিয়ে ওআরএস এনেছে, স্যালাইন জল হয়তো দিয়েছে, খেয়েছে কিনা জানি না, এরা কী করেছে কি করেনি। তো বলছে কি বলছে, হসপিটাল কোথায়, হসপিটালে আমার যদি আমার এলাকায় যদি হতাম তাহলে কোনো হসপিটালে গিয়ে স্যালাইন নিতাম, 2 দিন থাকতাম, চলে আসতাম, আমি সুস্থ হয়ে যেতাম। কিন্তু এখানে তো জানি না হসপিটাল কোথায়। এরা কলেজে পড়েছে, এরা শিক্ষিত। আচ্ছা, আমরা যে কোনো জায়গায় মানে আমার কান্ট্রির যে কোনো জায়গায় গেলে সব জায়গাকে আমার নখদর্পণ, এখন গুগল আছে, লোকেশন আছে, সেখান থেকে বের করে নেওয়া যায় না যে হসপিটালটা কোথায়, রানাঘাটে, আমি আছি যখন রানাঘাটে, এটা জানিয়ে দিতে হয়, এটা মানে এটা অন্য কেউ বলতে হয়। আর হসপিটাল সবার জন্য দরজা খোলা, যে এরকম পরিস্থিতিতে হসপিটাল সবার আগে তাকে ভর্তি নেবে, ভর্তি নিয়ে তাকে স্যালাইনের ব্যবস্থা করবে না। আমরা জানি না, জানে না। এতদিন ধরে রানাঘাটে যে রয়েছে, সেই যে মানুষ তো এর আগেও মন্দিরের বাড়িতে অনেকবার এসেছিল, বিয়ের বহু আগেও। মানুষ জানে না রানাঘাট হসপিটালটা কোথায়, মানুষ জানে না। পম্পম একজন ছেলে হয়ে জানে না রানাঘাট হসপিটালটা কোথায়, একজন অজানা মানুষও জানবে। গুগল আছে, ফোনটা থাকে কি করতে, ফোন এত অ্যাডভান্স টেকনোলজি, ফোন হাতে থাকা মানে পৃথিবী আমার হাতের মুঠোয়
হসপিটালটা জানি না, আচ্ছা বাদ দিলাম। আজকে যদি মারাত্মক কিছু হয়ে যেত, মানে এত পরিমাণে ওর লুজ মোশন হচ্ছিল, ওর যদি বিপিটা একদম পড়ে যেত, তখন কি করতো ওই পরিস্থিতিতে? আমি হসপিটাল জানি না, কিংবা আমি একা সারা রাত ওখানে থাকতে হবে, একটা অন্যরকম ব্যাপার, ঠিক আছে ছেড়ে দিলাম। আচ্ছা এই যে ডক্টর দেখাতে যে ওরা গেছিল, ডাক্তারখানায় যে যায় ডক্টরের কাছে, চেম্বারগুলোতে ও মেডিকেল শপগুলো যেগুলো আছে, সেখানে তো নাম্বার থাকে, সেখান থেকে মেডিকেল সাপোর্টগুলো সব পাওয়া যায়। আমরাও তো মানুষ, আমরাও তো কোনো না কোনো জায়গায় বাস করি, তো সেইখানে একটা কল করলে যে আমার স্যালাইন লাগবে, আমার অক্সিজেন লাগবে, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোনো ব্যাপার নয়। 12টা 1টা 2টো 3টে 24 আওয়ার্স অ্যাভেলেবেল। এখন এগুলো কোনো ব্যাপারই নয়, একটা কল করলেই যে এরকম অবস্থা, স্যালাইন চালু করতে হবে। আরে আমার রাত্রে 2টো 2:30টা 3টের সময় প্রবলেম হলেও আমার বাড়িতে চলে আসে, ফোন করলে চলে আসে স্যালাইন। তোমরা তো দেখেছো যে আমি এখন আর হসপিটালে ভর্তি হই না, হতে পারি না, আমার বাচ্চা আছে তাই, আর হসপিটাল আমারও ভালো লাগে না, আমি হসপিটালে ভর্তি হই না, আমার বাড়িতে সব কিছু অ্যারেঞ্জ করি। আমার ওইটুকু মেয়ে অসুস্থ ছিল, তার স্যালাইনটা পর্যন্ত আমি বাড়িতে অ্যারেঞ্জ করেছি। এটা কোনো ব্যাপার? তো ও যে এই যে প্রেশার, দুদিন আগে প্রেশার দেখাতে গেল না কমে, তো মারুর ডাক্তার দেখাতে গেছিল, অ্যাপেলও দেখালো, ওখানকার ফোন নাম্বারস নেই, ওই দোকানে ওই শপের ফোন নাম্বারস নেই। তাদেরকে একটা ফোন করলো, যত রাতি হোক তারা কোনো না কোনো ব্যবস্থা করে দিতই, ঠিক আছে স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছি, রাত্রিবেলা স্যালাইনটা চালিয়ে দিয়ে চলে যাবে, তারপর স্যালাইনটা নিজেরাই খুলে যায়, কেউ একজন দেখে নিলে যে ওইটাকে কী করে চেঞ্জ করতে হয়। আমরা দিই না, আমরা জানি না, কাকে শেখায় ওরা এগুলো, কাকে শেখায় বলো? তারপরে কি দেখলাম যে না ওটা করতে পারিনি। আচ্ছা যার এত পরিমাণে লুজ মোশন হচ্ছে বলে একটা টোটকা ইউজ করেও ভালো হয়েছে, তোমরা চাইলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। টোটকাতে পুরো যদি ভালো হয়ে যেত তাহলে মেডিকেল সায়েন্স বলে কিছু থাকতো না, থাকতো কি? আচ্ছা সেই রাতটা আমার পার হলো, পরের দিন একটা ডক্টর দেখিয়েছে বন্ধুরা। আচ্ছা ডাক্তার দেখানো তো ওদের এত অ্যালার্জি কেন আমাকে একটু বলো? ঘোরা, ফুর্তি করা, শপিং করা, বিরিয়ানি খাওয়া, মানে প্রচুর ফাস্টফুড খাওয়া, এগুলোতে তো এদের তো দেখি প্রচণ্ড পরিমাণে স্পিড, এরা ভীষণ পরিমাণে লাফিয়ে ওগুলো করে। ডাক্তার দেখানোতে এদের এত অ্যালার্জি কেন? যে মেয়েটা এতটা কষ্ট পাচ্ছে, যে মেয়েটার এই পরিমাণে ব্লিডিং হচ্ছে, তার মধ্যে লুজ মোশন, তার শরীরে মারাত্মক কী পরিমাণে ঘাটতি, বুঝতে পারছো কী পরিমাণে ঘাটতি? তাহলে সেই মেয়েটাকে পরের দিন তো একটা হসপিটালে নিয়ে যাবে। ওরা তো ডাক্তার দেখিয়েছে রানাঘাটে, হসপিটালে না নিয়ে যা কোনো ডক্টরের কাছে তো নিয়ে যাবে, যে অ্যাটলিস্ট একটা চেক আপ, ডক্টর কোনো ইঞ্জেকশন সাজেস্ট করে দেবে কিংবা কোনো মেডিসিন সাজেস্ট করবে, তাতেও ভালো হয়ে যাবে। কি বললো যে না আমি স্যালাইন জল, মানে ওআরএস খাচ্ছে, ওআরএস খাবার আমাকে বেশি পরিমাণে ফল খেতে হবে, খাবার দাবার খেতে হবে, সবজি খেতে হবে। এই লুজ মোশনের মধ্যে সবজি ফল এগুলো খেলে পরে না আরো ছাড়বে, এটাকে ধরবে না। লুজ মোশন হলে কানটা দিয়ে শুনে নে, লুজ মোশন হলে ডাক্তাররা ভাতটা খেতেও, শুধু ভাত চটকে জল দিয়ে খেতেও বারণ করে দেয়, বুঝতে পেরেছি? টোটাল সব বারণ, শুধু ওআরএস চলবে। স্যালাইন যদি চলে তাহলে ওআরএস বন্ধ, আর যদি স্যালাইন না চলে তাহলে শুধু ওআরএস চলবে, আর চলবে, মেডিসিন চলবে। খুব বেশি হলে মুড়ি ধুয়ে ভিজিয়ে সেই জলটা খাওয়া যায়, মুড়িটাও ডাইজেস্ট করতে তখন প্রবলেম হয়, তবু ডাক্তাররা বলে 2-1 চামচ যদি মুড়ি খাওয়া যায়, আর না হলে দরকার নেই, শুধু ওআরএস চলবে, শুধু ওআরএস অন্তত 2 দিন। তারপর থেকে যখন মানে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, তারপর থেকে যখন খাওয়া দাওয়া স্টার্ট হবে নর্মাল, একদম মানে হালকা শুধু পেঁপে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ কিংবা শুক্তো তেল ছাড়া অয়েল ফ্রি, সেই দিয়ে মাছটাও অ্যালাউ করে না, মাছটাও 3-4 দিন পরে গিয়ে জ্যান্ত যেসব মাছ, শিং, মাগুর, কই এই ধরনের মাছ দিয়ে তারপরে হালকা করে খাওয়াটা স্টার্ট করা হয় আস্তে আস্তে। কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস না, পেটের এই সমস্যাটা মারাত্মক প্রবলেম। তো কি বললে ফলাদি খাবার এগুলো এখনো আরও দেরি আছে, 1 সপ্তাহ লাগবে, ফল সবজি সেই পরিমাণে, কারণ এটা ডাইজেস্ট হচ্ছে না। আমার এরকম কোনো মানে লুজ মোশন হচ্ছে মানে আমার ডাইজেস্টে প্রবলেম হচ্ছে, আমার স্টমাকে কোনো প্রবলেম হচ্ছে, গ্যাস হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে, আর এটা না একদিনে হয়, একদিনে কখনোই হয় না, দীর্ঘদিন ধরে গ্যাসটা স্টোর হতে আমরা তো কোনো সমস্যা হচ্ছে, পেটে ব্যথা করছে, বুকে ব্যথা করছে, একটা গ্যাসের মানে পিল খেয়ে নিলাম, তো ওইভাবে সবটা কিন্তু রিলিফ হয়ে যায় না, অনেকটা সময় ধরে এটা আমরা অনেকগুলো দিন ধরে জমতে যখন ব্লাস্ট হয় তখন মারাত্মক পরিমাণে এই পরিমাণে লুজ মোশন হয়, আর প্রচণ্ড পরিমাণে উইক করে দেয়, অথচ একটা ডাক্তার দেখালো না। তারপরে কি দেখলাম, কাঁচকলা আলু রান্না করলে, ভাত আর কাঁচকলা আলু সেটা দিয়ে, হ্যাঁ কাঁচকলা আলু সামান্য তেল দিয়ে রান্না করেছে, শুক্তো হলে ভালো হতো, ছেলে মানুষ ও যে যতটুকু পেরেছে ও করেছে। কিন্তু এই যে কথায় বলে না, তোমরা অনেকে কমেন্ট করো, অনেকে বলো যে আমি কেন বাড়ির কাজ করি, দেখো বাড়ির কাজ করতে কোনো লিঙ্গ প্রয়োজন, মানে লিঙ্গ মানে মেল না ফিমেল এটা দরকার হয় না, কাজ করার জন্য অবশ্যই ঠিক বলেছে, ডেফিনেটলি স্ত্রী অসুস্থ থাকলে তো করতেই হবে, মানুষ তো আমি ছাড়া কেউ নেই, আর আমার তো মানুষ ছাড়া কেউ নেই, একদম স্ত্রী অসুস্থ থাকলে তুই করবি, বাড়ির কাজ করবি, তাতে কোনো লজ্জা নেই। কিন্তু দেখ
প্রত্যেকের জন্য ভগবান এই জন্য কাউকে ছেলে কাউকে মেয়ে, কেউ ছোট কেউ বড়, কেউ মাঝারি, কেউ বয়স্ক কেন বানিয়েছে, ক্যাটাগরি বেসিক কেন বানিয়েছে, কেন করেছে, তার তো কোনো না কোনো কারণ আছে। আজকে আমি একজন মহিলা, আজকে আমার জন্য যেটা পারফেক্ট নিশ্চয়ই একটা পুরুষের জন্য পারফেক্ট নয়। আমি অসুস্থ থাকলাম, আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করবে, আমার সংসারে কিছুটা কাজ করবে, এটা একদম মানে স্বাভাবিক। এটা না হলে বরঞ্চ আমি বলবো এটা অস্বাভাবিক। কিন্তু আজকে আমার হাজব্যান্ড যদি ইনকাম বন্ধ করে দিয়ে, ওর যেটা কাজ সেটা বন্ধ করে দিয়ে ও যদি আমাকে রান্না করে খাওয়ায়, ঘর দুয়ার গোছায়, তাহলে ওকে তো মানুষ মানে মেল পার্সন বলার থেকে বেশি ফিমেল পার্সনই বলবে। ঠিক তেমনি আজকে আমি যদি আজকে আমি একজন মেয়েরা ওয়ার্কিং হয়, মেয়েরা কাজকর্ম করে, সেটা তো কোনো খারাপ কিছু নেই, যে কাজের কোনো এরকমভাবে ভেদাভেদ হয় না, কি ছেলে কি মেয়ে ওরকম ভেদাভেদ হয় না। তো সেই জায়গায় তবুও বলছি আজকে আমার হাজব্যান্ড যেটা পারবে যে অফিস থেকে এসে 5টা বন্ধুর সঙ্গে যাই একটু আড্ডা মারতে, আমি যদি এখন ওয়ার্কিং হতাম কিংবা আমি হাউস ওয়াইফ যেটাই হই না কেন, আমি অফিস থেকে এসছি কিংবা আমি ঘরে কাজকর্ম করার পর রাত্রি 10টার সময় গেলাম আড্ডা মারতে, আমাকে মানাবে? মানায় না তো। তাহলে সেরকমই কাজ কেন করবি না, বউকে হেল্প কেন করবি না? নিজের কাজটা করে যদি এই কাজটা করতিস তাহলে বুঝতাম। তোকে তো দেখি তুই কাজই করিস না, কাজের নামে অষ্টরম্ভা, গায়ে লেগেছে খুব, তাই না? তাই বলেছি কাজের নামে তুই অষ্টরম্ভা, কালকের ভিডিওতে বলেছি। তাই তুই এই কথাগুলো কোনো কমেন্টস নয়, কথাগুলো তোরা ডিরেক্টলি যতগুলো কথা বলিস প্রত্যেকটা আমাদেরকেই বলিস, আর খুব ভালো করে বুঝেছি কোথায় তুই দেবস্থিতিকে হিট করেছিস, কোথায় তোরা আমাকে হিট করেছিস। এটা ভীষণ ভালোভাবে স্পেসিফিকভাবে বোঝা গেছে, কারণ আমি ভিডিও করছি, কি নিয়ে কথা বলেছি আমি তো জানি, সেটা তো আমি জানি। তো যাই হোক, খুব ভালো কথা। দেখলাম কাঁচকলা আলু রান্না করছে। আচ্ছা বন্ধুরা, গ্যাস হয়েছে, লুজ মোশন হয়েছে, গ্যাসের থেকে বড় কথা লুজ মোশন হয়েছে, পেঁয়াজ খাওয়াটা কোথায়, মানে এটার থেকে রিলিফ পাওয়ার মতো কোনো জিনিস? কাঁচকলাটা ঠিক আছে, পেঁয়াজ, আর আমি তো কোথাও কোনোদিনও, দেখো খাওয়া দাওয়া নিয়ে কিছু বলতে নেই, এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম, তবে কাঁচকলার মধ্যে পেঁয়াজ যায় বলে আমার অ্যাটলিস্ট জানা নেই, আমরা কোনোদিনও খাই না। কাঁচকলা আলুর রসা, বড়া ভেজে কাঁচকলা আলুর রসা করা, শুধু কাঁচকলা আলুর রসা, অনেক সময় ইলিশ মাছেও কাঁচকলা খায় অনেকে, আমি যদি কোনোদিনও খাই না ইলিশ মাছে কাঁচকলা, অনেকেই খায় না বলবো না, তবে পাঁচমিশালি সবজিতে কাঁচকলা দেওয়া, তারপরে শুক্তোতে কাঁচকলা দেওয়া, এইগুলো খাই, এইগুলো খেয়েছি, এগুলো হয়। কিন্তু পেঁয়াজের সাথে কাঁচকলাটা আমি পার্সোনালি খাইনি, কাউকে দেখিনি, মানে আমার আশেপাশে আমি কাউকে দেখিনি। আর তারপরেও যদি ধরে দিলাম খায়, এক একজনের খাওয়ার ধরন এক এক রকম, অনেকেই আছে খায়, অনেকে আছে উচ্ছের মধ্যেও পেঁয়াজ দিয়ে ভাজে, আমরা খাই না বলি অন্য কেউ খাবে না, খায়, খেতেই পারে, মানে এরকম তার আলাদা স্বাদ আছে, আমি খাইনি বলে জানি না। কিন্তু আমার যেখানে লুজ মোশন হচ্ছে, আমি পেঁয়াজ খাবো, তাও ভেজে, পেঁয়াজটা তেলে পড়লো, ভাজা হলো, তারপরে কাঁচকলা আলুটা পড়লো, পরে একটু কোনো রকম ভাজাটা ঠিক করে হলো না, জল দিয়ে দিল। রান্না শেখাটাও এখন কোনো ব্যাপার নয়, হাতে যখন একটা অ্যান্ড্রয়েড আছে, মানুষকে কেন বলতে হবে, মানুষ অসুস্থ, মানুষ বলে দিচ্ছে, সেই অ্যান্ড্রয়েডে সার্চ করলেই তো হয় যে এরকম পরিস্থিতির জন্য যে খাবারটা লাইট খাবার, কাঁচকলা দিয়ে কী হয় সব বেরিয়ে চলে আসবে। তো এই অজুহাতগুলো দিস না, বুঝতে পারছিস? এই অজুহাতগুলো দিস না, আর এটা বলিস না যে তোমরা আমাকে ক্ষমা করে দাও, আর তোমরা প্রার্থনা করো আমার যেন এরকম বুদ্ধি যেন আমার মাথায় আর কখনো না আসে যে আমি এই ধরনের কাজ করে ফেলি, দুর্বুদ্ধি যেন না আসে। বুদ্ধিটা তো তোকে কেউ পুশ করে দিয়ে আসেনি, বুদ্ধি হচ্ছে কি আমি নিয়ে জন্মেছি সেটা বলবো না, আমি অ্যাচিভ করেছি, তো তুই এই বুদ্ধিটাকে অ্যাচিভ করেছিস, বুঝতে পেরেছিস? আজকে তুই ঠেকায় পড়েছিস, কিছু করার নেই। তোমাদেরকে দুদিন আগে ভিডিওতে বলেছিলাম মারু আর পাম্পমের সঙ্গে বিশাল ফাইটিং হচ্ছে, ঝলকগুলো মিলছে, তো বলে গেছি অ্যানালাইসিসের উপরে। আজকে দেখো আমি কিন্তু অ্যানালাইসিসের উপরেই বলে গেছি, আজকে উত্তরগুলো পুরো পার্ট টু পার্ট মিলিয়ে দেখো। আজকে ওদের মধ্যে সেই দ্বন্দ্ব চলছে বলে বাধ্য হয়ে আজকে পম্পম ক্ষমা চাইলো। যদি পম্পমের মানসিকতা ক্ষমা চাওয়ারই হতো না বন্ধুরা, আজকে নয় আরও 1 মাস আগে চেয়ে ফেলতে পারতো। যখন বলেছে তখন রিয়েলাইজ না করলেও, মানে তুলকালাম পড়ে গেছিল ওয়াইটিতে, তখনও রিয়েলাইজ না করলেও 1 মাস পরে গিয়েও তো নিজে যখন ভেবেছে, আমরা যখন একটা কাজ করে ফেলি পরে তো ভাবি এই কাজটা করেছি, ঠিক করলাম না ভুল করলাম, আরে ওরাও তো মানুষ, রক্তে মাংসেরই মানুষটা, কিন্তু ওদের মধ্যে সুবুদ্ধির থেকে মানে কুবুদ্ধিটা অনেক বেশি, যার কারণে ওরা এই নলেজে এগুলো ঢুকলেও ও এটাকে ইগনোর করেছে। ভালো করেছি বলেছি বরাবরন্ত, ভালো করেছি বলেছি পেছনে বুঝে দেবো, ভালো করেছি তাদের বাবা মাকে অপমান করেছি। আজকে যখন ওরা ঠেকে গেছে, ওদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ভিডিও করতে বসার আগে দুজনের সাথে কথা বলেছি, তার মধ্যে একজনকে বললাম এটা কী হলো, বলছে বুঝতে পারলি না কি হলো, আমি তো ভিডিওটা পুরো দেখিনি, একটুখানি দেখেছি, সে আমার ভিডিও দেখছে, সে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আর তো কিছু করার নেই। আমি বলছি হ্যাঁ সেটাই তো ভাবছি। তখন বললো কিছু কথা বাদ দাও। তারপরে আমি আমার একজন খুব খুব ভালোবাসার মানুষ,
যাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ, তাকে ফোন করলাম, তাকে ফোন করে ভিডিও করতে বসলাম। আমি বললাম কী হলো? বলছে বিশ্বাস কর আমিও প্রথমে দেখিনি, আমার কাছে প্রচুর কমেন্টস এসেছে, তারপরে দেখলাম, তারপরে তার সাথে একটু কথা বললাম, বলা টলার পরে তারপরে আমি ভিডিওটা করতে বসলাম। বুঝতে পেরেছো? তো এ কিন্তু মানে ওই মন থেকে ফিল করে আজকে আমাদের জন্য ক্ষমা চাইতে বসেনি যে দিদিরা, মায়ের সমান মায়েরা যারাই আছো আমাকে ক্ষমা করো। ও আজকে মানে মানে এমনভাবে পিঠ ঠেকে গেছে, আজকে ওরা বুঝতে পেরে গেছে যে এমন কিছু জিনিস, সিক্রেট জিনিস যেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলেছে, যেগুলো বলে দিচ্ছে, সব কিছুর প্রুফ কিন্তু আমাদের কাছে নেই। আমরা কিন্তু ভিডিও ধরে অ্যানালাইসিস করে বহু কিছু বলি, তো সেইগুলো এমনভাবে মিলে যাচ্ছে যার কারণে ওরা দেখছে ওদের আর ঘোরার মতো জায়গা নেই, কোনো স্পেস নেই। ওদেরকে রানাঘাটটা এখন ছাড়তেই হবে। এই কথাটাই হচ্ছিল আমার একটু আগে অন্য একজনের সঙ্গে, যে এরকম বলছে কিছু তো করার নেই, ওদেরকে এখন ছাড়তেই হবে। ওরা বুঝতে পেরেছে যে ওরা কী করেছে। যাই হোক, সত্যিই তাই। তো রানাঘাট ছাড়তে হবে। এবার ওদেরকে তো এটা দিয়ে করে খেতে হবে, ওদেরকে তো এই সোশ্যাল মিডিয়া ছাড়া তো অ্যাকচুয়ালি ওদের কোনো ক্ষমতা নেই আর কিছু করার। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখতাম। নতুন জায়গায় এসেছি তো, নতুন জায়গায় কাউকে চিনি না, তো একটা কাজের যোগাযোগ করতে গেলেও তো একটা মানে পরিচিত সার্কেলের দরকার হয়। আচ্ছা বন্ধুরা, আমি বিয়ে করব, আমি বিয়ে করে যখন অন্য কোনো জায়গায় গিয়ে সেটেল হব মনে করছি, তাহলে আমি আমার পেটটা কী করে চলবে, আর আমি যাকে বিয়ে করছি তাকে কী করে চালাবো, সেই দিকটা আগে বুঝে সেটাকে আগে ঠিকঠাক করে তারপর তো বিয়েটা করবো। টাকাটা বড় কথা নয় যে কেউ 1 লাখ কামায়, কেউ 10,000ও কামায়, সবাই সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না, কিন্তু কর্ম তো সবাইকে করতে হয়। আরে বাবা, আমারও তো বিয়ে আছে, সংসারে যদি আমি কাজ না করি আমার বড় আমায় কদিন বসিয়ে খাওয়াবে বলো, কদিন বসিয়ে খাওয়াবে? এটা তো হয় না, হয় কি? হয় না তো। তাহলে ওরা তাহলে কিসের ওপর নির্ভর করে রানাঘাটে এসেছিল আমাকে বলো? আমাদের তো পাশে কেউ নেই, তাহলে বুঝতে পেরেছি তো কিসের ওপর নির্ভর করে রানাঘাটটাকে চুজ করেছিল, কেন রানাঘাটটাকে চুজ করেছিল, তোমাদের বুঝিয়ে দিয়ে গেলাম তো। আজকে সত্যি কি না সেটা ওরা নিজেরা বলে দিয়ে গেল, বুঝতে পারলে তো। তারপরে ওরা কিন্তু বললো রানাঘাটে কোনো কাজ জুটবে না ওদের, ওরা জোগাড় করতে পারবে না। তাহলে ওদের ক্ষমতা দেখলে তো। রানাঘাট কারো নিজস্ব না। আমি যে এলাকায় থাকি এটা আমার কেনা নয়, এখানে অজস্র মানুষ থাকে, আরও অজস্র মানুষ এসে থাকতেই পারে, তারা তাদের মতো কাজকর্ম রুজি রোজগারের ব্যবস্থা করতেই পারে। সেখানে আমারও বলার কিছু নেই, তোমারও বলার কিছু নেই। আছে কি? ওর দ্বারা কিছু সম্ভব নয়, কারণ ওকে সবার খাইয়ে দিতে হবে। ও তো মন্দিরার জন্য এখানে এসেছিল, মন্দিরার মাথার ওপরে ভর করে ওকে বাঁচতে হবে। আজকে ও কিভাবে ধরা পড়েছে, আর আজকে ওর পিঠ ঠেকে গেছে এমনভাবে যে সত্যি ওর কিছু করার নেই, ওর ক্ষমতা নেই, সেটা আজকে আবার ওর নিজে প্রুফ করলো। এতদিন আমরা আমাদের অ্যানালাইসিস দিয়ে বলে গেছি, আজকে ওর নিজে প্রুফ করলো ওর কিচ্ছু করার ক্ষমতা নেই, যার জন্য রানাঘাট খুব শিগগিরই ছাড়ছে। তবে চিন্তা করিস না, আজকে রাতে 10টার মধ্যে খবর পেয়ে যাবে ওআইটির তরফ থেকে বলবো না, বরাহনন্দন বলেছিলি না, যাকে বলেছিলি তোর কাজের ব্যবস্থা সে করে দেবে, চিন্তা করিস না, তোর কাজের ব্যবস্থা করে দেবে। দেখ সেই কাজটা আবার তোর পোষায় কিনা, তবে যত কিছুই ব্যবস্থা করে দেওয়া হোক না কেন, আমি এটুকু বলবো ওরা থাকছে না রানাঘাটে, কারণ ওদের রানাঘাটে থাকার একমাত্র উদ্দেশ্যই ছিল মন্দিরা আর কোনোভাবেই ওদের সাথে প্যাচ আপ করবে না, সেটা ওরা বুঝতে পেরে গেছে। আর এই যে অসুস্থতা তোমরা দেখছো না, আজকে আমি তোমাদেরকে বললে তোমাদের খারাপ লাগতে পারে, তারপরেও বলছি, যেহেতু যেটা ঠিক সেটা নিয়েই কথা বলি, যেটা ভুল সেটা নিয়েও তো কথা বলি, তাই বলছি। আজকে মারু রিয়েলি অসুস্থ, কালকে ওর লুজ মোশন হয়েছে বহুবার, ওর এই যে ব্লিডিংয়ের যে প্রবলেমটা চলছে, রিয়েলি মারু অসুস্থ, কিন্তু যতটা অসুস্থতা ও দেখিয়েছে ততটা অসুস্থ নয়। এই অসুস্থতাটা ওরা এইভাবে দেখানোর চেষ্টা করেছিল শুধু মন্দিরাকে ওদের কাছে আনার জন্য, কিন্তু সে ঘুরে বালি। বুঝতে পেরেছো? তোমরা দেখো খুব শিগগিরই রানাঘাট ওরা ছাড়ছে, কারণ মন্দিরা ওদের সাথে প্যাচ আপ করছে না, করবেও না। খুব শিগগিরই ওরা রানাঘাট ছাড়বে, ওরা থাকবে না এখানে, কারণ এখানে যে কারণে এসেছিল সেই কারণটা আর এখন নেই। তারা হাত গুটিয়ে নিয়েছে, আর ওদের সেই ইনকাম, ওরা তো ওকে ঢাল করে নিজেরা বড়লোক করতে চেয়েছিল, সেই জায়গাটা শেষ হয়ে গেছে, তাই রানাঘাট খুব শিগগিরই ছাড়ছে। আর এই যে বরাহনন্দন বলার জন্য যারা ভাবছো ও আলটিমেটলি ক্ষমা চেয়েছে, খুব ভালো, দেখো আমাদের মানে আমরা জিতে গেছি, না ভুল। এই যে বললে না তোমাদেরকে বলিনি, আমাদেরকে বলিসনি, কিন্তু তাহলে আমাদের নাম নিয়ে কেন বলেছি? আমাদেরকে কেন তোদের মানে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হলো? আমরা তো তোর কোনো পাকা ধারে মই দিইনি, তোরা যেটা অন ক্যামেরা দেখিয়েছিস আমরা সেটা নিয়েই কথা বলছি।
তোদের ফ্যামিলি পার্সনদের টেনে বা তোদের ঘরের ভেতর থেকে সিসি ক্যামেরা বসিয়ে কিছু বলিনি, সেগুলো তো তুলে এনে তো তোরা আমাদেরকে কেন হাতিয়ার করেছিস? আজকে মায়ের বয়সী, দিদির বয়সী বলতে কেন বাধ্য হলি? আর আজকের এই বড় নন্দন বলাটা ও কিন্তু মন থেকে ফিল করেছে বলে বলেনি, ও আজকে ঠেকায় করে বলছে। এটা হচ্ছে ওদের আরেকটা ট্রিক্স, আর কোনো ট্রিক্স তো ওদের কাজে লাগলো না মন্দিরাকে ওদের কাছে নিয়ে আসার জন্য, কোনো ট্রিক্সই কাজে লাগলো না। এখন ভাবলো এইভাবে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই একমাত্র পায়ে মন্দিরার সঙ্গে ওর মিলটা করিয়ে দিতে, তাই জন্য এরকম একটা অস্ত্র মানে আবার ছাড়ার চেষ্টা করলো, ছাড়লো ফাইনালি এই অস্ত্রটা ওরা ছাড়লো, যেটা নিয়ে এতদিন ধরে ওরা একদম সাইলেন্সই মেনটেন করে চলেছে, একটা ওয়ার্ডও ইউজ করেনি, বলেনি। আজকে সেটা আলটিমেটলি বললো। তার কারণ একটাই, মন্দিরাকে এখন ওদের কাছে চাই, সেটা পাচ্ছে না। তাই ওরা এই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাওয়ার একটা নাটক করে এমন কিছু মেসেজ দিতে চাইলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যাতে ওদের ফলে ভিডিওস করে এবং ওদেরকে মানে মন্দিরার কাছে গিয়ে আমরা মানে ভিডিওর মারফত মেসেজ দিই যে মেনে নাও, এটা যাতে হয়, এটাই ছিল ওদের অ্যাকচুয়ালি প্ল্যান। বুঝতে পেরেছো তো বন্ধুরা? যাই হোক, তোমরাও একটু ভেবে দেখো, ভুল বললাম না ঠিক বললাম, ভালো করে ভেবে দেখো। আর প্রত্যেকটা জিনিস মিলিয়ে দিয়ে গেলাম, যেটা অতীতে বলে রেখেছি সেটাই এসে বর্তমানে ফলে গেল। এটাকেই বলে কন্ট্রোভার্সি। বুঝতে পেরেছো? এটাকেই বলে যে আমরা কি করে বলতে পারি, সেটা আজকে মিলে গেল। তো যাই হোক, এটুকু ছিল ওভারঅল ভিডিওটা, এর থেকে বড় করবো না, 30 মিনিট অলরেডি হয়ে গেছে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।